কবিতা, প্রিয়া এবং রিমি বাড়ির 3 বৌমা ছিল। তারা একই বাড়িতে সকলেই মিলেমিশে বাস করত। আর 3 বৌমা কবিতা, প্রিয়া এবং রিমি একসঙ্গে মিলেমিশেই বাড়ির সমস্ত কাজ করত এবং রান্নাবান্নাও করে থাকত। আর তাদের পরিবার জয়েন্ট ফ্যামিলি হওয়ায় এবং একই সংসারে সবাই মিলে থাকায় বাড়িতে কাজকর্মের পরিমাণ এবং রান্নাবান্নার পরিমাণও অনেক বেশি থাকে। তবে তা নিয়ে কবিতার কোনো সমস্যা ছিল না, কারণ কবিতা ছিল বাড়ির বড় বউ আর সে খুবই দায়িত্ববান এবং সংস্কারী মেয়ে ছিল। কিন্তু প্রিয়া এবং রিমা দুজনেই ভীষণই অলস এবং চালাক চতুর ছিল। তারা সবসময় সকলের থেকে আলাদা হয়ে একা একা থাকতেই ভালোবাসতো। দেখ না রিমি, সে 1 ঘন্টা ধরে বাসন মেজেই চলেছি, এখনো বাসন মাজা শেষ হচ্ছে না। মনে হচ্ছে যেন রাবণের পরিবারের জন্য বাসন মাজছি। কিছুদিন আগে আমি হাতে ম্যানিকিউর করিয়েছি, নেল এক্সটেনশন করিয়েছি, সব নষ্ট হয়ে যাচ্ছে। দেখ, এবার আমার এই ফর্সা হাত দুটো কালো হয়ে যাবে। তবুও তো তোমার এখনই বাসন মাজা হয়ে যাবে। আমাকে তো দিদি আজকে সকালবেলার ব্রেকফাস্ট রান্নার দায়িত্ব দিল। এতজনের ব্রেকফাস্ট, আবার সবাই আলাদা আলাদা খাবার খেতে চাইবে। কমপক্ষে 3 ঘন্টা তো সময় লেগেই যাবে। আমাকে রান্না করতে বলে দিদি নিজে জামা কাপড় কাচতে চলে গেল। যদিও জামা কাপড়ের পাহাড় জমে আছে, অত জামা কাপড় কাচতে গেলে আমি তো মরেই যাব। অনেক হয়েছে, আর না, আমি তো ভেবেই নিয়েছি এবার আমার কি করা দরকার। আমি আমার বরের সঙ্গে কথা বলেছি, আমি আর একসঙ্গে জয়েন্ট ফ্যামিলিতে থাকতে পারবো না। আর এত কাজকর্ম, এত মানুষের রান্নাবান্না করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি প্রীতমকে বলেছি আমাদের জন্য আলাদা রান্নাঘর তৈরি করতে। আমরা এমনিও তো দোতলাতে থাকি, তাই দোতলাতেই আমরা আলাদা করে একটা রান্নাঘর বানাবো। আরে বাহ, এটা তো দারুণ আইডিয়া। আমি তাহলে আমার আলাদা রান্নাঘর বানিয়ে সাইড হয়ে যাব। আমি আমার বরকে 3 তলাতেই রান্নাঘর বানাতে বলবো। এবার থেকে আমিও আলাদা করে রান্না খাওয়া শুরু করব। শুধুমাত্র দুজনের জন্য রান্না করলেই মিটে যাবে। একদম একদম, একবেলা রান্না করলেই 3 বেলা খেতে পারবো। আর অত চিন্তাও থাকবে না। আর সবসময় শাশুড়ি মায়ের কিচির কিচিরও সহ্য করতে হবে না। এমন সময় সেখানে তাদের বড় যা কবিতা চলে আসে। আর তাদের কথা শুনে কবিতা প্রচন্ড পরিমাণে চমকে ওঠে। এসব তোরা কি বলছিস? আমরা এতদিন ধরে সবাই একসঙ্গে আছি, 3 বৌমা একসঙ্গে মিলেমিশে রান্না করছি, তাতে তোদের সমস্যা হচ্ছে? এরকম করিস না, আমাদের পরিবারটা একদম ভেঙে যাবে। তোদের যদি অসুবিধা হয় আমাকে বল, আমি না হয় তোদের কাজের পরিমাণ কমিয়ে দেব। দেখো দিদি, তোমার মতো আমরা সরল নই, আর নাইবা আমরা তোমার মতো বোকা। বিয়ের পর মুখ বুঝে সংস্কারী মেয়েদের মতো সব মেনে চলবো, শ্বশুর শাশুড়ির অর্ডার পালন করব, এসব শুধুমাত্র তোমার দ্বারাই সম্ভব। আমরা যখন ভেবে নিয়েছি আমরা আলাদা রান্নাঘর করব, তখন আমরা আলাদা রান্নাঘর বানিয়ে ছাড়বো। সন্ধ্যাবেলা প্রিয়া এবং রিমি তাদের স্বামী প্রীতম এবং রমেনের সঙ্গে আলাদা করে কথা বলে। আর প্রীতম এবং রমেন খুব সহজেই তাদের স্ত্রীদের কথা মেনে নেয় আর বাবা মায়ের সঙ্গে কথা বলতে চলে যায়। আর তাদের মুখে এরকম আলাদা রান্নাঘর বানানোর কথা শুনি তাদের বাবা মায়ের খারাপ লাগলেও কিছু করার থাকে না। প্রীতম, তুই তাহলে 2 তলাতে তোদের ঘরের পাশে রান্নাঘর বানিয়ে নে। আর রমেন, তুই 3 তলাতে রান্নাঘর বানাবি। আর বড় বৌমা আমার পুরানো রান্নাঘরে রান্না করবে। এমনিতেই বড় বৌমা তো আমাদের সঙ্গে নিচের তলাতেই থাকে। সুস্মিতা দেবীর কথা শুনি তার মেজ বৌমা এবং ছোট বৌমা খুশি হলেও কবিতার মন খুবই খারাপ হয়ে যায়, কারণ কবিতা সবসময় সকলের সাথে মিলেমিশে থাকতেই পছন্দ করে, কিন্তু সে চাইলেও কিছু করতে পারে না। কিছুদিনের মধ্যেই প্রিয়া এবং রিমি নিজের আলাদা রান্নাঘর বানিয়ে নেয় আর সেখানেই তারা আলাদাভাবে রান্না করতে শুরু করে। আর তারা দুজনে যেহেতু ভীষণ পরিমাণে অলস, তাই তারা একবেলা রান্না করে সেই খাবার ফ্রিজে রেখে দেয়। এমনকি সেই খাবার তারা 2 দিন 3 দিন ধরে খেয়ে থাকে। কিন্তু অন্যদিকে বড় বৌমা কবিতা ভীষণ চাপে পড়ে যায়, কারণ এখন তাকে বাড়ির সমস্ত কাজকর্ম একাই করতে হয়। সেই সাথে বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলেও যেহেতু তার কাছেই থাকে, তাই তাকে সকলের জন্য অনেক খাবার রান্নাও করতে হয়। মা, বাবা, এই নিন, আপনাদের জন্য আমি প্লেন ডোসা আর সাম্বার বানিয়েছি। আর কয়েকটা ইডলিও আছে। বাবা তো আবার ডোসা খেতে সেরকম পছন্দ করে না। তুমি ইডলি আর ডোসা বানিয়েছো? কিন্তু আমি তো রান্নাঘর থেকে আলু পরোটার সুগন্ধ পাচ্ছিলাম, তাই আমি ভাবলাম আজকে হয়তো তুমি আলু পরোটা বানাচ্ছ। না না মা, আমি তো আলু পরোটা বানাইনি। তাহলে প্রিয়া অথবা রিমি যে কোনো একজন বোধহয় বানিয়েছে। কিন্তু কেন বলুন তো, আপনাদের কি আলু পরোটা খাওয়ার ইচ্ছে হচ্ছে? আসলে অনেকদিন তো হয়ে গেছে আলু পরোটা খাইনি, তাই জন্য আর কি। তুমি যাও, বরং আমাদের জন্য আলু পরোটাই বানিয়ে নিয়ে এসো। বেশি নয়, আমাদের দুজনের জন্য 2 করে 4টে পরোটা বানালেই হবে।
এই শুনে কবিতা রান্নাঘরে চলে যায়। এ কি, ময়দা তো শেষ হয়ে গেছে, আমার মনেই নেই। এবার আমি কি করে আলু পরোটা বানাবো? এক কাজ করি, ওদের কাছে গিয়ে দেখি, ওদেরকেই বলবো বাবা মায়ের জন্য 4টে আলু পরোটা বানিয়ে দিতে, তাহলে আমাকে আর এখন রান্না করতে হবে না। আর তখনই প্রিয়া দোতলাতে গিয়ে দেখতে পায় প্রিয়া আলু পরোটা বানাতে ব্যস্ত। প্রিয়া, তাহলে তুই বাবা মায়ের জন্য 4টে আলু পরোটা বানিয়ে দিত। আসলে তুই আলু পরোটা বানাচ্ছিস আর আলু পরোটার সেন্ট আমাদের নিচে পর্যন্ত যাচ্ছে, তাই বাবা মায়ের আলু পরোটা খাওয়ার ইচ্ছা হয়েছে, কিন্তু আমার রান্নাঘরে ময়দা শেষ হয়ে গেছে, তাই তোর কাছে এলাম। কিন্তু দিদি, আমি তো এক্সট্রা কোনো আলুর পরোটা বানাচ্ছি না। দেখো, আমি আমাদের দুজনের জন্যই আলুর পরোটা বানাচ্ছি। এখন ব্রেকফাস্টে খাবো আর সন্ধ্যাবেলা টিফিন করব। এক কাজে দুই কাজ মিটিয়ে রাখছি। এখন শাশুড়ি মা শ্বশুর মশাইকে আলু পরোটা দিতে হলে আমাকে সন্ধ্যাবেলা আবার টিফিন বানাতে হবে, তাই আমি পারলাম না, সরি। আমি বরং তোমাকে ময়দা দিচ্ছি, তুমি নিজেই তোমার রান্নাঘরে গিয়ে আলু পরোটা বানিয়ে নাও। প্রিয়ার মুখে এমন কথা শুনে কবিতার খুবই খারাপ লাগে। আর তখনই সেখানে রিমি এসে বলে, দিদি, তুমি কিন্তু ভীষণ বোকা। আমি তো ভেবেছিলাম আমরা দুজনে রান্নাঘর আলাদা করে নিলে তুমিও তোমার রান্নাঘর আলাদা করে নেবে। তুমি তো এখনো পর্যন্ত একই সংসারে পড়ে আছো। আর বাবা মা কিন্তু ভীষণ শয়তান, ইচ্ছা করে বাড়ির বৌমার উপর কাজের বোঝা চাপিয়ে দেয়। দেখো না, তুমি ইডলি ডোসা বানালে তারপরও তোমার কাছে আলু পরোটা খাওয়ার জন্য আবদার করছে। ছি, বাবা মায়ের নামে এরকম কথা বলতে তো লজ্জা করছে না? এরকম বৃদ্ধ বয়সে বিভিন্ন রকম খাবার খাওয়ার ইচ্ছা হতেই পারে। আর তাছাড়া আমার মনে হয় না যে ওনারা আমার উপর কাজের বোঝা চাপিয়ে দিচ্ছেন। এখন যদি আমিও রান্নাঘর আলাদা করে নিই, তাহলে বাবা মা যাবেন কোথায়? এই বয়সে ওনাদেরকে কে রান্না করে খাওয়াবে? আরে, তুমি আমাদের শাশুড়ি মাকে চেনো না দিদি। এখনো পর্যন্ত উনি একদম সুস্থ সবল আছেন। চাইলেই উনি একটু নিজেদের জন্য খাবার রান্না করে খেতেই পারবেন। তুমি শুধু নিজের রান্নাঘর আলাদা করে নাও, তারপর দেখবে শাশুড়ি মা লাইনে চলে আসবে। তোমার স্বামী তো এমনি অনেক টাকা ইনকাম করে, তুমি তো চাইলেই আলাদা রান্নাঘর বানাতেই পারবে। কিন্তু তবুও যে তুমি কেন ওই এক সংসারে পড়ে আছো কে জানি। থাক, তোরা এসব বুঝবি না। তোদেরকে বাবা মায়ের জন্য আলু পরোটা বানিয়ে দিতে হবে না, আর নাইবা ময়দা দিতে হবে। আমি বাজারে যাচ্ছি, বাজার থেকে ময়দা কিনে নিয়ে এসে আমি বাবা মাকে আলু পরোটা বানিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। এমনিও আজকে তোমাকে সারাদিন রান্নাঘরেই সময় কাটাতে হবে। ওই দেখো, তোমার বাড়িতে আত্মীয় স্বজন আসছে। একবার ব্যালকনি থেকে নিচে তাকিয়ে দেখো, শাশুড়ি মায়ের দিদি, জামাই বাবু, ওনাদের ছেলে মেয়ে, নাতি নাত সবাই এসছে। এবার সবাই মিলে আলাদা আলাদা খাবারের অর্ডার করবে, আর তুমি চাকরের মতো সবার অর্ডার পালন করবে। কবিতা কোনো কথা না বলে চুপচাপ নিচে নেমে আসে, কারণ প্রিয়া এবং রিমির কোনো কথাতেই কবিতা বিন্দুমাত্র প্রভাবিত হয় না। আর এরকম ভাবেই কিছুদিন কাটে। একদিন কবিতা হঠাৎ করে খবর পায় তার মায়ের শরীর ভীষণ পরিমাণে অসুস্থ, তাই তাকে আজকেই মায়ের বাড়িতে যেতে হবে। আর কবিতা তখনই তার মেজো জায় এবং ছোট জায়ের কাছে গিয়ে বলে দেয় দুদিন সে বাড়িতে থাকবে না, আর সেই দুদিন যেন তারা তাদের শাশুড়ি মেয়ে এবং শ্বশুর মশাইয়ের খেয়াল রাখে, আর তাদেরকে যেন সময় মতো খাবার খেতে দেয়। কিন্তু কবিতা চলে যাওয়ার পর একবারের জন্য প্রিয়া কিংবা রিমি নিচে নেমে আসে না। এমনকি তারা তাদের শাশুড়ি মা এবং শ্বশুর মশাইকে সকালে জলখাবার দেওয়ার জন্য নিচে নামে না। কি গো গিন্নি, তোমার মেজো বৌমা ছোট বৌমা তো দেখাই পাওয়া যাচ্ছে না। খালি পেটে ওষুধ খেতে বসে আছি। এবার থেকে কিছু খাবার খেয়ে আবার ওষুধ খেতে হবে। আর তোমারও তো ওষুধ খাওয়ার আছে। 11টা প্রায় বেজে গেল, এখন কখন আর ব্রেকফাস্ট হবে? যাই, আমি বরং বাইরে গিয়ে কোনো কিছু খাবার কিনে নিয়ে আসছি। না না, দাঁড়াও, আমি বরং একবার দেখে আসি ওরা কি করছে। তুমি বসো এখানে। এই বলে সুস্মিতা দেবী দোতলাতে চলে যায়। আরে, তুমি কি করতে চাইছো? তাড়াতাড়ি গিয়ে দুপুরে রান্নাটা করো। বুঝতেই পেরেছি আজকে সকালের খাবার কপালে জুটবে না। আর বাবা মা তো আজকে আমাদের কাছে খাবে, তাই তাড়াতাড়ি রান্নাটা করো, যাতে দুপুরবেলা ওনাদেরকে সময় মতো খাবার দিতে পারো। তোমার মাথা খারাপ নাকি? তুমি ভাবলে কি করে যে আমি এখন তোমার বাবা মায়ের জন্য রান্না করব? আমি কি এমনি এমনি আমার রান্নাঘর আলাদা করেছি? আমি এক্সট্রা কোনো চাপ নিতে পারবো না বলেই তো রান্নাঘর আলাদা করে নিয়েছি। তোমার ওই বুড়ি বাবা মায়ের দেখাশোনা করতে আমি পারবো না, নাইবা ওনাদের জন্য আমি কোনো খাবার রান্না বান্না করতে পারবো। ছি, তুমি এতটা বেয়াদব কিভাবে হতে পারো? আমার বড় বৌদিকে দেখেও তো কিছু শিখতে পারো। 5 বছর হয়ে গেল এই বাড়িতে এসেছে, এখনো পর্যন্ত আমার বাবা মায়ের একই রকম ভাবে দেখাশোনা করে চলেছে। আর বৌদি তো এই দুদিনের জন্যই বাড়ি নেই, তাও তুমি বাবা মাকে এই দুদিনের জন্য রান্না বান্না করে খাওয়াতে পারবে না বলছো? না, পারবো না, কারণ ওনাদের শুধুমাত্র বড় বৌমার হাতেরই তো রান্না পছন্দ। আমি কিছু রান্না করে দিতে গেলেই ওই বুড়ি বলবে নুন কম, ঝাল বেশি, আরো জানি না কত কিছু। তাছাড়া আমার এখন রান্না করার কোনো মুড নেই। আজকে তো রবিবার, তুমি বাড়িতেই আছো, তাই তুমি বরং যাও, তোমার বাবা মাকে নিজে হাতে রান্না করে খাওয়াও। আমার এখন তোমার কথা শুনে মনে হচ্ছে রান্নাঘর আলাদা করে দেওয়াটাই আমার বড় ভুল হয়েছে। ঠিক আছে, আজকে আমি রান্না করে আমার বাবা মাকে খাওয়াবো। এই
বলে প্রীতম রান্নাঘরে চলে যায় আর সে নিজেই তার বাবা মায়ের জন্য রান্না করতে শুরু করে। ছেলে বৌমার মধ্যে এরকম ঝগড়া ঝামেলা দেখে সুস্মিতা দেবীর চোখে জল চলে আসে। তবুও সে একবার 3 তলাতে যায় তার ছোট ছেলে এবং ছোট বৌমা কি করছে দেখার জন্য, কিন্তু সেখানে গিয়েও সে দেখতে পায় তার ছোট বৌমা কিছুতেই 2 দিনের জন্য তার শাশুড়ি মেয়ে এবং শ্বশুর মশাইয়ের দায়িত্ব নিতে চায় না, আর যা দেখে সুস্মিতা দেবী প্রচন্ড পরিমাণে কষ্ট পায়। এভাবেই কোনো রকমে তারা 2 দিন কাটায় আর সুস্মিতা দেবী এবার তার 2 বৌমাকে শায়েস্তা করার ফোন দিয়ে আটে। আর কবিতা যখন বাড়িতে ফিরে আসে তখন সুস্মিতা দেবী বাড়ির সকলকে এক জায়গায় ডেকে বলে, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা মারা যাওয়ার আগেই আমাদের জায়গা জমি সম্পত্তি সমস্ত কিছু ভাগাভাগি করে দিতে চাই। আর আমি ঠিক করেছি আমাদের সম্পত্তির বেশিরভাগ অংশ বড় বৌমার বড় ছেলের নামে লিখে দেব। শুধু তাই নয়, আমার যত সোনা গহনা আছে সমস্ত কিছু আমি খুশি করে বড় বৌমাকেই দেব। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে রিমি এবং প্রিয়া দুজনেই ঝগড়া করতে শুরু করে। না, আমরা এটা মেনে নিতে পারবো না মা, কারণ আপনার 3টে ছেলে 3টে বৌমা, সম্পত্তি জায়গা জমি সোনা গহনা যাই ভাগ করবেন 3টে সমান ভাগে ভাগ হবে। আমরা আমাদের অধিকার কিছুতেই ছাড়তে পারবো না। বাহ, সাব্বাস প্রিয়া, জায়গা জমি সম্পত্তি সোনা গহনা ভাগাভাগি করার সময় তুমি তোমার অধিকার ফলাচ্ছ, কিন্তু নিজের শাশুড়ি আর শ্বশুর মশাই দায়িত্ব নেওয়ার সময় পিছিয়ে যাও কেন? বাড়ির তো 3টে বৌমা, তাই বাবা মায়ের দেখাশোনা করা তোমাদের 3জনেরই কর্তব্য। বড় বৌদি নিজের দায়িত্ব কর্তব্য পালন করছে, তাই আমার বাবা মায়ের সিদ্ধান্তে আমি সহমত, আমাদের কোনো সমস্যা নেই। এই কথা শুনে রিমি এবং প্রিয়া দুজনেই নিজেদের ভুল বুঝতে পারে, কিন্তু তারা কিছুতেই জায়গা জমি সম্পত্তি সোনা গহনার লোভ ত্যাগ করতে পারে না। মা বাবা, আপনারা আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা আলাদা হয়ে গিয়ে খুব ভুল করেছি। আমরা আবার সবাই একসঙ্গে থাকবো আর আপনাদের সব দায়িত্ব পালন করব, কিন্তু দয়া করে আপনারা সমস্ত কিছু আপনাদের বড় ছেলে আর বড় বৌমার নামে লিখে দেবেন না। আমাদেরও তো একটা ভবিষ্যতের ব্যাপার আছে, বলুন। হ্যাঁ, একদম একদম। বর্দি, তুমি এবার কয়েক বছরের জন্য রেস্ট করো। মেজদি আর আমি এবার দুজনে মিলে সংসার সামলাবো, বাবা মায়েরও দেখাশোনা করব। তুমি যা যা করতে আমরা সব করব। এভাবে প্রিয়া এবং রিমি দুজনেই সম্পত্তির লোভে পড়ে লাইনে চলে আসে আর তাদের দুজনকে শায়েস্তা করতে পেরে পরিবারের সকলেই খুবই খুশি হয়। এভাবে সেদিনের পর থেকে বাড়ির 3 বৌমা আবার একই রান্নাঘরে রান্না বান্না করতে শুরু করে। আর সময়ের সঙ্গে সঙ্গে প্রিয়া এবং রিমির মধ্যেও অনেক পরিবর্তন আসে আর তারাও এখন কবিতার মতো সংস্কারী হয়ে ওঠে আর মন থেকে তাদের শাশুড়ি মা এবং শ্বশুর মশাইয়ের খেয়াল রাখে।